জাপান ব্রাজিলের জন্য শক্ত প্রতিপক্ষ নাকি সহজ প্রতিপক্ষ সে ব্যাপারটা বিশ্লেষণ করার আগে জাপান আসলে কোন প্যাটার্নে ফুটবল খেলে সে ব্যাপারটা জানা খুব জরুরি। একটা অ্যাটাক একটু দেখাতে চাই, এবং যেই অ্যাটাকটা মূলত সুইডেনের সঙ্গে জাপান গোল করেছিল। ডান দিক থেকে একটা আক্রমণ জাপানের, এবং সেই আক্রমণটাতে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে একজন কিন্তু ডেকয় রান নিয়েছেন অপোজিশনকে ইনফ্লুয়েন্স করার জন্য যাতে তার দিকে যান, এবং সেই সঙ্গে আরেকজন সাপোর্টে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে একটা রান দিয়েছেন। সো ঠিক এই জায়গাটাতে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে একটা ট্রায়াঙ্গুলার পাসিং অপশন তারা সাইড লাইন থেকে ক্রিয়েট করেছে, যাতে অন্তত 3জন প্লেয়ার এই বলটা সার্কুলেট করতে পারে। এবং সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটা ডেকয় রান কিন্তু আরেকজনকে ম্যানুপুলেট করার জন্য। ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে জাপান অপোনেন্টকে ম্যানুপুলেট করার জন্য এরকম অনেক কিছুই কিন্তু করে। সো এই সিকোয়েন্সটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন যে এই ট্রায়াঙ্গুলার পাসিং অপশনটা তারা রাখার পর সেইখান থেকে ভেতরের দিকে একটা শ্যাডো প্লে হয়েছে। শ্যাডো প্লের পর ওয়ান টাচে একটা পাসিং, মুভমেন্ট এবং গোল। এই যে শ্যাডো প্লে এবং ওয়ান টাচ পাসিং, এইটা জাপানের খেলার একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। এবং ওই যে একটা ট্রায়াঙ্গুলার শেপ, মানে সাইড থেকে একটা ট্রায়াঙ্গুলার শেপ বজায় রাখা পাসিং অপশন সার্কুলেট করার জন্য খেয়াল করে দেখবেন যে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচেও কিন্তু জাপান এই ফরম্যাটেই খেলেছিল। তবে নেদারল্যান্ডসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মাঝখান থেকে তারা সেই ট্রায়াঙ্গুলার পাসিং অপশনে ব্লক করে দিচ্ছিল। ব্রাজিলের এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে যাচ্ছেন ক্যাসেমিরো। আপনি যদি নেদারল্যান্ডসের সঙ্গে এই ম্যাচটাতে লক্ষ্য করে দেখেন যে কিভাবে জাপানের আক্রমণগুলোকে নেদারল্যান্ডস ব্লক করছিল, ওই পার্টিকুলার জোনটাতে ব্রাজিলের পক্ষে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্যাসেমিরো একটা ভাইটাল অপশন হতে পারেন। এবারে জাপানের প্লেইং প্যাটার্ন নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে জাপান কোন প্লেইং প্যাটার্নে অ্যাটাক করে থাকে। জাপানের অ্যাটাকিং এর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে তাদের আইডিয়াটা থাকে 3জন অ্যাটাকার থাকবেন বিটুইন দ্য লাইন্স, 2জন সেন্ট্রাল মিডফিল্ডার তারা ব্যবহার করে। একজন সেন্ট্রাল মিডফিল্ডারের কাজ থাকে পজিশনটাকে কন্ট্রোল করা, আরেকজনের কাজ থাকে অপোজিশনকে ম্যানুপুলেট করা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে 3জন অ্যাটাকারের কথা যে আমি বলছিলাম, এই 3জন অ্যাটাকারের মধ্যে একজন হাফ স্পেসে থাকলে আরেকজন হাই স্পেসে থাকেন, আবার আরেকজন যদি হাফ স্পেসে থাকেন তখন আরেকজন হাই স্পেসে থাকেন। এইরকম একটা শেপ তারা মেনটেন করেন। এবারে তারা বলটাকে প্রোগ্রেস কিভাবে করেন সেই জায়গায় একদম মিডফিল্ড বা সেন্টার সার্কেল থেকে কিভাবে প্রোগ্রেস করেন খেয়াল করে দেখেন। এখানে তারা একটা ডায়াগোনাল শেপ তৈরি করেন, একদম একটা ইউ শেপের মতো একটা ডায়াগোনাল শেপ তৈরি করেন, এবং এই ইউ শেপে 6জনের একটা সাইড ধরে তারা সেন্টার সার্কেলে একদম তারা পাসিং অপশন বজায় রাখে এই জায়গাটাতে। এই জায়গায় একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে তারা 2টা উইডথ ব্যবহার করে, বিশেষ করে লেফট সাইডে তারা 2টা উইডথ ব্যবহার করে খুব ফ্রিকুয়েন্টলি। 2টা এই উইডথ ব্যবহার করাটা তাদের অন্যতম একটা বড় বৈশিষ্ট্যের জায়গা। দেখেন তারা বাঁ দিক থেকে 2টা উইডথ ব্যবহার করলে ব্রাজিলের ডান দিকটা কিন্তু খুব ভালনারেবল। দানিলো ওই পাশটা থেকে আমরা দেখি যে সত্যি কথা বলতে নট ইন ইজ বেস্ট অফ শেপস, এবং ওই জায়গায় দানিলোর একটা ভালনারেবিলিটি আছে। এবং যেহেতু ওই জায়গাটা দানিলোর একটা ভালনারেবিলিটি আছে এবং জাপান ওই জায়গাটাতে 2টা উইডথ ব্যবহার করে ভেতরের দিকে কাট ইন করায়, সো ব্রাজিল যদি সেন্ট্রাল থেকে ব্লক করতে চায়, আবারও আমি বলবো ক্যাসেমিরোর ভূমিকাটা কিন্তু এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং এই পার্টিকুলার পোর্শনটাতেও ক্যাসেমিরোর ভূমিকার জায়গাটা আবারও চলে আসবে। এবার আসলে ফেরত চাই আসলে তাদের ওই যে 2 সেন্টার মিড কিভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করে, এবং অ্যাটাকার যে থাকে সেই জায়গাটাতে একজন হাফ স্পেসে থাকে অ্যাডভান্টেজটা কিভাবে নেয়, আরেকজন হাই লাইনে থেকে অ্যাডভান্টেজটা কিভাবে নেয় সেই পার্টিকুলার ব্যাপারটাতে খেয়াল করে দেখবেন তাদের একজন অ্যাটাকার কিন্তু মোটামুটি হাফ স্পেসটা সুবিধাটা নেন বা হাফ স্পেসে থাকেন বা সেই জায়গা থেকে অ্যাটাকটাকে সার্কুলেট করেন। কিন্তু প্রশ্নটা আসে যে অপোনেন্টের সেন্টার মিডফিল্ডার কেন তাকে আসলে মার্কিং করেন না। এই যে অপোনেন্টের সেন্টার মিডফিল্ডার তাকে মার্কিং করেন না, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে জাপান যেহেতু, যেটা আমি বলছিলাম যে তারা 2টা সেন্টার মিড নিয়ে আসলে খেলার চেষ্টা করে, এবং এই জায়গাটায় ওই একজন সেন্ট্রাল মিডফিল্ডারের কাজ থাকে আসলে অপোনেন্টের সেন্ট্রাল মিডফিল্ডারকে কনফিউজ করা, ম্যানুপুলেট করা। খেয়াল করে দেখবেন যে কনস্ট্যান্টলি ওই সেন্ট্রাল মিডফিল্ডারটা মুভমেন্টের উপর থাকতে থাকে, যে কারণে অপোনেন্টের সেন্টার মিডকে ম্যানুপুলেট করে ওই পজিশন থেকে আসলে সরায় ফেলে। এবং ওই পজিশন থেকে যখন সরায় ফেলে তখন ওই যে আরেকজন সেন্ট্রাল মিড তিনি অ্যাটাকিং মিড পজিশনে হাফ স্পেসে গিয়ে চান্স পায়, এবং সেই হাফ স্পেস থেকেই আলটিমেটলি অ্যাটাকটাকে সার্কুলেট করার চেষ্টাটা হয় বা অ্যাটাকটা সার্কুলেট হয়। এবং ওই যে ওই হাফ স্পেসে যখন চলে যায় ওই অ্যাটাকিং মিডফিল্ডার, তখন যে সেন্টার মিডফিল্ডার
থাকে, সে যেহেতু অনেক বেশি মাত্রায় ড্র্যাগড পজিশনে চলে গেছে, কারণ তাকে ম্যানিপুলেট করে আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডার সরিয়ে নিয়ে গেছেন, তখন তিনি আর খুব ভালো মতো সময়টা পান না। এটাই জাপানের অ্যাটাকের একটা অন্যতম বড় কৌশলের জায়গা, এবং এইভাবেই কিন্তু জাপান অ্যাটাক করে, এবং অনেক বেশি মাত্রায় জাপানকে আপনি খেয়াল করে দেখবেন যে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে তারা কিক নেয়, এই জায়গাটা তারা ব্যবহার করার চেষ্টা করে। সো দ্যাট ইজ আ ইম্পর্টেন্ট থিং। সো এই জায়গাটা ক্যাসেমিরো সত্যিকারের অর্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কারণ মাঝখান দিক দিয়ে ব্লক করতে হবে, শুটিং ব্লক করা থেকে শুরু করে সব জায়গাতে তার ভূমিকাটা অনবদ্য থাকতে হবে। গ্যাব্রিয়েলের কথাটা আলাদা করে বলতে হবে, সেটা আমি একটু পরে আসছি। তার আগে আমি একটু জাপানের দুর্বলতা নিয়ে কথা বলতে চাই যখন অপোনেন্ট অ্যাটাক করছে, অর্থাৎ উইদাউট দ্য বল জাপানের দুর্বলতার জায়গাটা কোথায়। আপনি যদি এর আগের দিন সুইডেনের সঙ্গে গোল খাওয়াটা একটু চিন্তা করে দেখেন, জাপান কিন্তু ওই সময়টা ডিফেন্স করছিল 5-4-1 এই সিকোয়েন্সে, এবং এই 5-4-1-এ যখন তারা ডিফেন্স করছিল, এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ব্লকটা কিন্তু আসলে খুবই ক্লোজ জাপানের, এবং ব্লকটা যেহেতু অনেক বেশি মাত্রায় ক্লোজ, রাইট উইংটা অনেক বেশি মাত্রায় খালি থাকে, এটা তারা খালি রেখে দেয়। রায়ান এই পজিশনটাতে ডেফিনেটলি হি ইজ গোয়িং টু প্লে আ ভেরি ভাইটাল রোল, এবং জাপানের প্রেসিংটা কিন্তু অনেক বেশি মাত্রায় ম্যান ওরিয়েন্টেড ট্রিগার, অনেক বেশি মাত্রায় ম্যান ওরিয়েন্টেড ট্রিগার। সো ব্রাজিল যদি সত্যি কথা বলতে জাপানের প্রেসিং এর প্রথম লাইনটা ভাঙতে পারে, জাপানের প্রেসিং এর প্রথম লাইনটা যদি ব্রাজিল ভাঙতে পারে, দেন ব্রাজিলের জন্য অনেক বেশি মাত্রায় ইজি হয়ে যায়, কারণ এরপরে তারা অনেক বেশি মাত্রায় স্পেস দিয়ে ফেলে অপোনেন্টকে। সো জাপানের ক্ষেত্রে দুর্বলতার একটা অন্যতম বড় জায়গা, যেভাবে আপনি দেখলেন যে সুইডেন যেভাবে আসলে অ্যাটাক করেছিল, যে তাদের প্রেসিং এর প্রথম লাইনটাকে যখন তারা ভেঙেছে, এবং এই জায়গাটাতে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শর্ট বিল্ড আপটা খুব ইম্পর্টেন্ট, 1-2 পাসে শর্ট বিল্ড আপে চলে যাওয়াটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই সময়টাতে ওই যে যেটা বলছিলাম যে এর আগের দিন একটা ভিডিওতে, ভিনিসিয়াস জুনিয়র যখন দুই সেন্টার ব্যাকের মাঝখানে খেলেন, ওই সময়টাতে তার গোল দেওয়ার পসিবিলিটি অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। সো আলটিমেটলি এই সিকোয়েন্সটাতে আপনি যদি চিন্তা করে দেখেন যে ওই প্রথম প্রেসিং লাইনটা যদি ব্রাজিল ভাঙতে পারে কোনোভাবে, দেন এটা কিন্তু ব্রাজিলের জন্য অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যায়, কারণ এর পরে তারা আসলে অনেক বেশি মাত্রায় স্পেস দিয়ে ফেলে অপোনেন্টকে, এবং ব্রাজিলের মতো টিমকে আপনি যখন এরকম স্পেস দেবেন, তার মানে আপনি বুঝে নেন যে সেই জায়গাটায় কিন্তু আলটিমেটলি খবর আছে। এবং এখানে যদি আপনি আমাকে বলেন, তাহলে ডেফিনেটলি ম্যাথিউস কুনিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কারণ জাপানের প্রথম প্রেসিং লাইনটাকে ভাঙা, যদি আপনি চিন্তা করেন যে ম্যাথিউস কুনিয়া কিন্তু নিচের দিকে নেমে এসে খেলেন, সো জাপানের প্রথম প্রেসিং লাইনটাকে ভাঙা, এই কাজটা তিনি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, লং বল খুব ভালো রিসিভ করতে পারেন, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি প্রেসিং লাইনটা ভাঙতে পারেন, তার সঙ্গে ব্রুনো গুইমারেজের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, লুকাস পাকেতাও সেই জায়গাটায় থাকবেন। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আপনি যদি চিন্তা করে থাকেন, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের কাছে আসলে বলটাকে পৌঁছানো, এবং ভিনিসিয়াস জুনিয়রের পার্টিকুলার পজিশনটা, দুই সেন্টার ব্যাকের মাঝখানের পজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু জাপানের দুই ফুল ব্যাক কিন্তু ওঠে উপরের দিকে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাদিক থেকে তারা কিন্তু ডাবল উইথ তো ক্রিয়েট করে। সো রায়ানের পজিশনটা এবং ওই পাশে ভিনিসিয়াস জুনিয়র তো আছেন ট্রানজিশনের ফেজটাতে, ব্রাজিলকে খুব দ্রুত ট্রানজিশনাল ফেজে আসলে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটা ডেফিনেটলি ব্রাজিল সেই ভূমিকাটাই পালন করতে চাইবে, বা তারা সেই জায়গাটাই চিন্তা করতে চাইবে। তবে একটা বিষয় আছে, ব্রাজিল যদি হাই প্রেসিং করতে চায়, তাহলে আমি জাপানের যে আসলে প্লেইং প্যাটার্নটা এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে তারা একটা ইউ শেপ মেনটেন করে মাঝখান থেকে খেলার চেষ্টা করে, দুইটা উইট নিয়ে খেলার চেষ্টা করে, ব্রাজিল যদি হাই লাইনে ডিফেন্স করতে চায় বা হাই প্রেসিং করতে চায়, তখন কিন্তু তাদের ওই যে সিঙ্গেল টাচে খেলা, ডেকয় রান থেকে শুরু করে যেসব জায়গা দেখাচ্ছিলাম যে ট্রায়াঙ্গুলার পাসিং শেপ তৈরি করা সাইড থেকে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি মাত্রা ইজিয়ার হয়ে যাবে, জাপান তখন ইজিলি গোল পেতে পারবে। সো আলটিমেটলি ব্রাজিলের যে বিষয়টা, তারা যদি হাই প্রেসিং করতে চায়, এটা ব্রাজিল আসলে ভুল করবে। ব্রাজিলের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেন্ট্রাল করিডোরটা অফ করে দিয়ে ওদেরকে হোয়াইট চ্যানেলে ফোর্স করা, মানে আপনি যদি সেন্ট্রাল করিডোরটা ব্লক করে দেন, হোয়াইট চ্যানেল ওদেরকে যদি ফোর্স করেন, ওরা যদি ক্রস করতে বাধ্য হয়, তখন ব্রাজিলের পেনাল্টি এরিয়ার ভেতরে গ্যাব্রিয়েলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ থাকবে, এবং ফিজিক্যাল ফুটবলে আসলে ব্রাজিলের সঙ্গে জাপান পেরে ওঠার কথা না।
যদি ব্রাজিল আলটিমেটলি ওদেরকে সেন্ট্রাল করিডোরটা মানে একদম লিমিটেড করে দিয়ে ব্লক করে দিয়ে সাইডের দিকে স্ট্রেচ করতে চায় বা সাইডের দিকে টানতে চায়, সেক্ষেত্রে ব্রাজিলের জন্য একটা অনেক বড় অপশন ডিফেন্স করার ক্ষেত্রে। কিন্তু ব্রাজিল যদি হাই প্রেসিং এ যায় তখন কিন্তু খবর আছে, তখন আলটিমেটলি জাপান খুবই কঠিন একটা প্রতিপক্ষ ব্রাজিলের জন্য হয়ে যাবে। সো আলটিমেটলি ব্রাজিলের এই ম্যাচে ট্যাকটিক্যাল আমি যদি বিষয়বস্তুটা বলি, সেটা হচ্ছে প্রথম মানে ব্রাজিল যখন অ্যাটাক করছে তখন ফার্স্ট ওয়েভটাকে ভাঙা, মানে ওদের যে প্রেসিংটা হচ্ছে, জাপানের যে প্রেসিংটা, জাপানের প্রেসিং এর ফার্স্ট ওয়েভটাকে ভাঙলে পরেই কিন্তু ব্রাজিলের জন্য স্পেসটা ওপেন হয়ে যায়। এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, যেহেতু রাইট সাইডে ওরা স্পেসটা ওপেন রাখে অনেক বেশি মাত্রায়, 2 ফুল ব্যাক উপরের দিকে ওঠে, রায়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ, ভিনি জুনিয়রকে 2 সেন্টার ব্যাকের মাঝখানে থাকা গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তাদের ফার্স্ট প্রেসিং ব্লকটাকে ভাঙা, এবং ম্যাথিউস কুনিয়া ইজ গোয়িং টু বি দ্য কি পারসন ফর দ্যাট। আর অন্যদিকে জাপান যখন অ্যাটাক করছে সেই সময়টায় ক্যাসেমিরো ইজ গোয়িং টু বি দ্য কি পারসন, কারণ সেন্ট্রাল পজিশনটা ব্লক করে দেওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি সেন্ট্রাল পজিশন ব্লক না করে দেন, তারা যেভাবে আসলে ওয়ান টাচে ফুটবলটা খেলে, একটা পাসিং সিকোয়েন্স মেনটেন করে ট্রায়াঙ্গুলার শেপে, যেটা আপনারা আসলে দেখতে পেলেন এতক্ষণ, সো ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং আরো একবার বলি যে তাদের বাম দিক থেকে কিন্তু তারা ডাবল উইথ ক্রিয়েট করে খেলে, দানিলোর পজিশনটা কিন্তু খুব ভালনারেবল। সো দানিলোর পজিশনটা যেহেতু ভালনারেবল, জাপানের বাম সাইড থেকে মানে ব্রাজিলের ডান সাইডে ক্যাসেমিরোর ভূমিকাটা ওই জায়গাটায় নিচের দিকে পুরো ব্লকিং থেকে শুরু করে ওই স্পেসটাকে একদম নিজের কাছে ইকুইপ করে রাখা, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য কি চ্যালেঞ্জ ফর ব্রাজিল। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্রাজিলের জন্য এই ম্যাচটা খুব সহজ হতে যাচ্ছে না, এই ম্যাচে যেই জিতুক না কেন আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি খুবই খুবই চ্যালেঞ্জিং ম্যাচ হবে, দুই পক্ষের জন্যই সত্যি কথা বলতে খুবই চ্যালেঞ্জিং। বাট ব্রাজিল যদি একবার জাপানের ফার্স্ট প্রেসিং ব্লকটা ভাঙতে পারে, ব্রাজিলের গোল আছে এই ম্যাচে, ব্রাজিলের গোলের সংখ্যা হয়তো বা বাড়তে পারে যদি ফার্স্ট প্লেসিং ব্লকটা ব্রাজিল ওইভাবে ভাঙতে পারে। সো আমার কাছে এটা পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয় এই ম্যাচে ডেফিনেটলি আপনি গোল দেখতে পাবেন, দুই পক্ষ থেকে গোল দেখতে পাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। শেষ আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যদি ক্যাসেমিরো ভালো না খেলেন, ম্যাথিউস কুনিয়া ভালো না খেলেন, ব্রাজিল এই ম্যাচটা বের করতে কষ্ট আছে।